স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচিতে জড়ো হচ্ছেন মানুষ। নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার ১১টি স্থানে কর্মসূচিতে যোগ দেবেন বিএনপি ও মিত্র দলের কেন্দ্রীয় নেতারা। দুপুর ২টায় কাউনিয়ার তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচিতে ৩ লাখ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। আমাদের যে ১১টি স্পট রয়েছে, আমরা প্রত্যেকটা স্পটের খবর রাখছি। সেখানেও প্রচুর লোকের সমাগম ঘটছে এবং তাদের ওই প্রস্তুতি রয়েছে যে আগামী ৪৮ ঘন্টা তারা তিস্তার পাড়ে অবস্থান করবে। দর্শক, কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আনুষ্ঠানিকভাবে কর্মসূচি তো দুপুর ২টার দিকে শুরু হওয়ার কথা, তার আগে এখন সেখানে ভুক্তভোগীদের জমায়েত কেমন দেখছেন? হিমাদ্রি, এখন থেকে কিছুক্ষণ আগেই আজকের এই কর্মসূচির যিনি প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু কর্মস্থলে এই কর্মসূচিতে এসে পৌঁছেছেন, অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন এবং তার কিছুক্ষণ আগে আমরা দেখেছি সমাজ ও রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু একটি সেমিনার করেছেন তিস্তা কেন্দ্রিক। তো আসলে মানুষজন সকাল থেকেই আসছেন এবং আপনি নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এই সমাবেশ স্থলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি রয়েছে এবং সবার মধ্যেই কিন্তু আমরা দেখছি একটি উচ্ছ্বাস রয়েছে এবং সবাই তাদের দাবি আদায়ের জন্য বেশ সোচ্চার হয়েছেন। একটি বিষয় আপনাকে বলে রাখি, আমরা কিছুক্ষণ আগে তিস্তা কেন্দ্রিক যে সেমিনারটি দেখছিলাম, সেখানে সমাজ ও রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, তিনি বলেছেন যে আজকের এই ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচির মধ্য থেকে দুটি তাদের স্পষ্ট দাবি। একদিকে তিস্তার পানি বন্টন চুক্তি তারা চায়, অর্থাৎ পানির ন্যায্য হিস্সা চান। অন্যদিকে তিস্তার যে মেগা প্রকল্প রয়েছে, সেই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করতে চান। তিনি যে বিষয়টি বলেছেন, তিস্তার পানি বন্টন চুক্তি বাস্তবায়নের জন্য ভারতকে যদি শক্ত কূটনৈতিক চাপ প্রয়োগ করা যায়, অর্থাৎ ভারতের সাথে স্বাধীনতা পরবর্তী বাস, ট্রেন এবং পাশাপাশি যে বন্দর কেন্দ্রিক আমাদের যে চুক্তিগুলো রয়েছে, এগুলোর মধ্যে যেগুলো হুমকি স্বরূপ, সেই চুক্তিগুলো বন্ধ করতে হবে এবং মাতারবাড়ি সমুদ্র বন্দরে ভারতকে কোনো রকম যেন সংযোগ দেওয়া না হয়, তাহলে ভারতের উপরে চাপ তৈরি হবে এবং ভারত তখন পানি বন্টন চুক্তি করতে বাধ্য হবে। এর বাইরে আসলে আর কোনো উপায় নেই। আর অন্যদিকে মেগা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তিনি যে বিষয়টি বলেছেন যে ইতিপূর্বে হাসিনা সরকার এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলে তিনি রাজনৈতিকভাবে চতুরতা দেখিয়েছেন। তিনি নির্বাচনে জেতার একটি কৌশল হিসেবে এটি অবলম্বন করেছিলেন এবং চীনের যে সমীক্ষা হয়েছিল, সেই সমীক্ষাটির মধ্যে প্রাণ, প্রকৃতি এবং জীববৈচিত্র্য ধ্বংস করে একটি সমীক্ষা করা হয়েছিল। তো এটি নবায়ন করার জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চীনকে আবারও এটি রিভাইজ করার জন্য পাঠিয়েছে এবং তারা যেটি বলছে যে তিস্তা পাড়ের মানুষের মতামত না নিয়ে আসলে সমীক্ষা করা হবে না। তো মতামতের জায়গাটি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে ১ কোটি মানুষের জন্য পদ্মা সেতু যদি নিজস্ব অর্থায়নে সরকার করতে পারে, তাহলে উত্তরের ২ কোটি মানুষের জন্য কেন এই ৮-১০ হাজার কোটি টাকায় এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না, সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। অর্থাৎ তাদের কথা হচ্ছে প্রাণ, প্রকৃতি এবং জীববৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে তিস্তা মেগা প্রকল্প যেন বাস্তবায়ন করা যায় এবং এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সেটি যেন শুভ উদ্বোধন করা হয়, এটি তারা দাবি জানাচ্ছেন। ২টার মধ্যেই কর্মসূচির উদ্বোধন করবেন, এরপরে হয়তো আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি আমরা দেখতে পারবো এবং সেখান থেকে কি ঘোষণা আসে সেটিও জানা যাবে। হিমাদ্রি। মাজেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মবের নামে যারা বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে বাহিনীর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জানান, ৬ মাসে দুর্নীতি কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দুর্নীতি কমলে সব সমস্যার সমাধান হবে বলে আশা তার। এর আগে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, সাগর নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে কোস্টগার্ডের সদস্যরা। এই বাহিনীকে আধুনিক করতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। এ সময় কোস্টগার্ড প্রধান বলেন, সমুদ্র সীমাকে সুরক্ষিত রাখতে স্বল্প জনবল নিয়ে দেশ সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য অনুষ্ঠানে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে দেয়া হয় পদক।
বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এর আগে ইনভেস্টিগেশন করো, যদি এর সত্যতা পাওয়া যায় আমরা অবশ্যই তার ক্ষেত্রে অ্যাকশন নিই। এই 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কম, তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরো কমতে হবে। যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে। বাংলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের অভিযান শেষে ব্রিফিং চলছে, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই ধরনের কাগজ আমিও পেয়েছি, একাধিক নানান ধরনের কাগজ। তারপর আমরা বাংলা একাডেমিতে আমরা মানে নিয়োগের ক্ষেত্রে কিন্তু মানে আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে এই অভিযোগ কিন্তু আমরা শুনি আর কি। আচ্ছা, বাংলা একাডেমিতে আপনাকে একটা কথা বলি, সেটা হলো ওই আমাদের আপনাদের কাজ, আমাদের যে নিয়োগ বিধি সেটা একটু দেখতে হবে, সেটা একটু ভিন্ন। নিয়োগ বিধিটা ভালো করে দেখতে একটু ভিন্ন। তার কারণ হলো এখানে ওই সত্যি সত্যি যেহেতু একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, ফলে এখানে যারা চুক্তিভিত্তিক কাজ করে তাদের জন্য শিথিলযোগ্য ইয়ে লেখা আছে। ওটা আপনার যা নিয়ম আছে দেখবেন, নিয়মের মধ্যে এক্স্যাক্টলি নিয়মটা দেখতে হবে। আবার হচ্ছে পোষ্য কোটার বিষয় বোধহয় নাই, না এ ধরনের কোনো বিষয় নেই, পোষ্য কোটার কোনো বিষয় নেই, ওটা সাধারণ থাকার কথা না। কিন্তু যেহেতু এটা বিশেষ ধরনের প্রতিষ্ঠান, ফলে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে যে এই কাজ ইনি জানেন। ধরেন এডিটিং, ধরেন প্রুফ রিডিং, ধরেন পুস্তক প্রকাশনা সংক্রান্ত কাজ অথবা পত্রিকার কাজ, এই ধরনের ক্ষেত্রে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। দেখা গেছে স্যার মানে ওই যারা নিয়োগ পেয়েছে তাদের আত্মীয় স্বজন, স্ত্রী, ভাই বোন, ভাগ্নে, ভাতিজা এরকমই অনেকে আছে। আসলে তাদের জন্য আলাদা কোনো নিয়োগ বিধি বা পোষ্য কোটা আছে কিনা ওই জিনিসটা একটু দেখতে হবে আর কি। না, সেটা নিয়োগ বিধিতে যা আছে আপনারা সেটা দেখবেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। আমরা এটা ইয়েতেও পাঠিয়েছিলাম, আমাদের মন্ত্রণালয় পাঠিয়েছিলাম। দেশে যতগুলো বিতর্কিত ঘৃণিত নির্বাচন হয়েছে তা করেছে প্রশাসন, আবার গ্রহণযোগ্য নির্বাচনগুলো করেছে তারা, বললেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আর উন্নয়নের জন্য জেলা প্রশাসকদের যোগাযোগে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে চলমান জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে ধারাবাহিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ব্যবসায়ী ও পেশাজীবীদের আয়কর দিতে উৎসাহিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। পরে এ নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। অনেক ব্যবসায়ী আছে প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইন্ডিয়ার চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি ওইখানে ইনডাইরেক্ট ট্যাক্সে কমিয়ে আমরা চেষ্টা করবো ডিরেক্ট ট্যাক্স এসে দিয়ে। ডিরেক্ট ট্যাক্সে আবার রেটটা আমাদের কর্পোরেট ট্যাক্স আমাদের হাইয়েস্ট, রেটটা বাড়াবার চেয়ে যদি আমরা অন্য কোম্পানি আনতে পারি সেটা আমাদের, এবং সেটা আমরা সার্ভিসও দিব। ডিসি সম্মেলনে প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলেন খাদ্য উপদেষ্টা, কথা বলেন নির্বাচন প্রসঙ্গে। এই দেশে জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। রমজান মাসে খাদ্য পরিকল্পনা নিয়েও নির্দেশনা দিয়েছেন ডিসিদের। মার্চ মাস, এপ্রিল মাস 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। জেলা প্রশাসকদের দেয়া প্রস্তাবনাগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও এ সময় উল্লেখ করেন উপদেষ্টারা। তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবা মা নিহত হয়েছেন, আহত হয়েছেন মেয়ে। সোমবার সকালে মাতুয়াইলে সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মা রুনা আক্তার। আহত বাবা আব্দুল জব্বারকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এদিকে মেয়ে জুঁই আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনরা জানান তাদের বাসা রাজধানীর ডেমরায়, আর গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পরপর 4টি গাড়ির সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। সোমবার সকাল 7:30টার দিকে এক্সপ্রেসওয়ের কামারখোলায় ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, সকালে শ্রীনগরের কামারখোলায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপে ধাক্কা দিয়ে একটি কাভার্ড ভ্যান।
একই সময়ে একই লেনে আসা দুটি বাস পরপর পেছন থেকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় দুটি বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ সামনে এবং ক্ষতিগ্রস্ত যানবাহন কেটে আহতদের পর উদ্ধার করা হয়। কয়েকদিনে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলেতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি ও টেনেসি, ভার্জিনিয়া ও ক্যারোলাইনা সহ 8 অঙ্গরাজ্যে। এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত 9 জনের। অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি সহ ঝড়ো হাওয়া। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 8 অঙ্গরাজ্যের 4 লাখ মানুষ। কর্তৃপক্ষ বলছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেন্টাকি অঙ্গরাজ্য। প্রবল বর্ষণে বেড়ে গেছে স্থানীয় নদীগুলোর পানি, ডুবে গেছে শত শত রাস্তা ঘাটসহ বাড়িঘর। বন্যার পানিতে আটকা পড়েছে শত শত মানুষ। চলছে উদ্ধার অভিযান। এসব অঞ্চলে আরও কয়েকদিন ভারী বৃষ্টিসহ বাতাস অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা কেন্টাকি অঙ্গরাজ্যে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।